করার এই চক্রান্ত ফ্যাসিস্ট ইউনূস করেছে। 18 মাস তিনি চালিয়েছেন। নিপীড়ন, নির্যাতন, মব সন্ত্রাস, ভায়োলেন্স, গ্রেপ্তার এগুলো চলছে। এই একই ধারাবাহিকতা কিন্তু এখনো চলছে। মানুষের প্রত্যাশা হয়েছিল যে হয়তো একটি স্বাভাবিক একটা জায়গার দিকে আস্তে আস্তে দেশ স্থিতিশীল পর্যায়ে ফিরে আসবে। সেটা হয়নি। এটা না হওয়াটা খুবই স্বাভাবিক হিসাবেই আমার বিবেচনায় আমি বলি, আমি বিশ্বাস মনে করি। কারণটা হলো, আমরা কিন্তু পূর্বেই আমাদের দলের পক্ষ থেকে, আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে জামাত, শিবির, বিএনপি আর এনসিপি, ফ্যাসিস্ট ইউনূস তার দোসররা একই মুদ্রার এপিঠ-ওপিঠ। তাদের নীতির ক্ষেত্রে, তাদের উদ্দেশ্য এবং তাদের লক্ষ্যের ক্ষেত্রে তারা এক অভিন্ন এবং একই ধারাবাহিকতার উত্তরাধিকার। ফ্যাসিস্ট ইউনূসের ধারাবাহিকতার উত্তরাধিকার তারেক রহমান, যিনি নিজেই নিজেকে পরাধীন প্রধানমন্ত্রী, পরাধীন মানুষ হিসেবে মানে স্বীকৃতি, নিজেই আত্মস্বীকৃতি দিয়ে আত্মস্বীকৃত বলেছেন, আমি আমার ইচ্ছায় আমি যেতে পারি না, আমার ইচ্ছায় এখন অনেক কিছু করা সম্ভব না। অর্থাৎ কোনো না কোনো গোষ্ঠীর কোনো না কোনো কারো কাছে তাকে পরাধীন এবং তাদের কাছে দাসখত দিয়েছে না কি দিয়েছে, এটা একদিন প্রমাণিত হবে। কোন খত দিয়ে উনি পরাধীনতার থেকে মুক্তি পেয়েছেন নাকি এখনো পরাধীন আছেন, সেই বিবেচনায় আমরা তাকে যদি পরাধীন প্রধানমন্ত্রী বলি, হতে পারেন, সেটা সময় বলে দিবে। উনি এসে সেই একের পর এক মহান অবৈধ যত ধরনের অধ্যাদেশ আছে ফ্যাসিস্ট ইউনূসের, সবগুলোকেই কিন্তু তার একে একে তিনি উত্থাপন করেছেন, পাশ করিয়ে দিয়ে তিনি খুনিদের। ইউনূসের একটা অধ্যাদেশ ছিল, তার গ্রামীণ ব্যাংকে সরকারি নিয়ন্ত্রণ কমানো, ওই অধ্যাদেশ সেটাও পাশ করা হয়েছে। মানে অবৈধ দখলদার ফ্যাসিস্টের স্বার্থ রক্ষা, তার গোষ্ঠী স্বার্থ রক্ষা, তার ব্যক্তিগত স্বার্থ রক্ষা এবং তার দোসরদের পাপ, যত অপরাধ, যত দুর্নীতি, যত লুণ্ঠন, যত খুনের দায়, যত মানুষ খুন হয়েছে এই গত 20 মাসে, এখনো চলছে। আইনের শাসনের যেখানে বিন্দুমাত্র অবস্থা নেই, তাদের বিপক্ষে যেটা চলছে তার দায়িত্ব নিয়েই এই অবৈধ সরকার। এই আওয়ামী লীগকে তো আমরা চিনি না। আওয়ামী লীগকে বিরোধী দলে আমরা দেখেছি আওয়ামী লীগ কিরকম শক্তিশালী একটা সংগঠন বিরোধী দলে। আওয়ামী লীগ এভাবে যে খালি মার খাওয়ার দল, আওয়ামী লীগ যে মার খাচ্ছে, আওয়ামী লীগ নিপীড়ন সহ্য করে চলেছে, এমন আওয়ামী লীগ কিন্তু আমরা চিনি না। আমরা ব্যাপারটা আপনি যেভাবে বলতে চাচ্ছেন, বিষয়টা হলো আজকে বাংলাদেশের গত 20 মাস 2024 সালের 5ই আগস্টের আগের 15 দিনের অবস্থা থেকে আপনি আসুন 5 তারিখ, তারপরে 8 তারিখ, এবং অবৈধ দখলদার যে বেআইনি ভাবে অসাংবিধানিক যে ওথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকার, এবং তারপর থেকে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, 17ই ফেব্রুয়ারিতে নতুন সরকারের শপথ গ্রহণ থেকে অদ্যাবধি পর্যন্ত যেভাবে চলছে, আপনি যদি আওয়ামী লীগের প্রতি অবিচার করতে পারেন, আপনি আওয়ামী লীগের প্রতি সুবিচার চান, আমরা সেটাই প্রত্যাশা করব। কারণ আওয়ামী লীগ তো এই গত 55 বছরের ইতিহাসে বাংলাদেশে এইভাবে কোনো রাজনৈতিক দলকে প্রতিহিংসার বশবর্তী হয়ে নির্চিহ্ন করা, হত্যা করা এবং মব সন্ত্রাসের রাজত্ব কায়েম করা। এত প্রাচীন একটা দল বাংলাদেশে, যে দলটা বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে স্বাধীন করেছে, যে দলের গ্রাসরুটে সবচেয়ে বেশি নেতাকর্মী আছে, সেই দল প্রতিরোধবিহীন ভাবে গেলে মার খাচ্ছে। আমি আপনাকে বলতে চাচ্ছি, প্রতিরোধবিহীন নয়, প্রতিহিংসার কাছে আমরা আমাদের নেতাকর্মীরা এই প্রতিহিংসা পরায়ণ অশুভ শক্তি, দানবীয় শক্তি এবং জঙ্গিবাদী শক্তির উৎস, সন্ত্রাসী শক্তির সাথে তো আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল, প্রাচীন রাজনৈতিক দল, সংগ্রামের
সাফল্যে গৌরব গাথা দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, সুতরাং আওয়ামী লীগ মানেই বাংলাদেশ। সেই আওয়ামী লীগের নেতা কর্মীরা যদি মৃত্যুর মুখে পড়ে আক্রমণাত্মক সন্ত্রাসী গোষ্ঠীর কাছে, রাষ্ট্রীয় সন্ত্রাসী কর্মকাণ্ড রাষ্ট্রের মেশিনারিজের ভিতর থেকে সেই সন্ত্রাসীদের রক্ষা করেছে এবং ষড়যন্ত্রকারীরা এই সন্ত্রাসীদেরকে 5ই আগস্টের আগে থেকেই প্রসন্নভাবে নানাভাবে তাদেরকে সমর্থন দিয়ে আসছিল এবং পরবর্তী সময় তারা আরো স্পষ্ট হয়েছে। এখানে ডিপ স্টেট থেকে আরম্ভ করে নানা ধরনের দেশি বিদেশি ষড়যন্ত্রকারী ছিল এবং সেই ষড়যন্ত্রের মুখোশ কিন্তু আজকে প্রকাশিত হয়ে পড়েছে। এবং আওয়ামী লীগকে যদি আপনি অবিচার করেন যে সন্ত্রাসের বিরুদ্ধে, সর্বশেষ তথ্যগুলো যে প্রকাশ পাচ্ছে, আমরা তো দিচ্ছে এতদিন জানতাম অমুক রাজনৈতিক দল, অমুক ব্যক্তি, অমুক 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 মিডিয়া, এরকম শুধু জানতাম। তো সর্বশেষ জানা যাচ্ছে একেবারে প্রাইম মিনিস্টার অফিস, সেনাবাহিনী যারা তাকে ঘিরে রাখছিল পুরাটাই কিন্তু ডিপ স্টেট কিনে ফেলছিল, পুরাটাই আপনাদের সাথে এমনি বেইমানি করছে। এটা তো বের হচ্ছে, প্রতিদিনই বের হচ্ছে আরো অনেক সত্য ঘটনা, আরো অনেক রহস্য আরো বের হবে এবং প্রতিটি রহস্য ইউএসএ থেকে যে রিপোর্টটা করেছে আমার মনে হয় আপনি দেখেছেন এবং এটার যে সত্যতা আছে তারও তো বাস্তবতা আছে, সেটা কিন্তু এখন প্রসারিত হচ্ছে এবং এটা কিন্তু বাস্তব যে সহস্র কোটি টাকা, যে হাজার হাজার কোটি টাকা যে বাংলাদেশে দেওয়া হয়েছে, বিনিয়োগ করা হয়েছে এবং সেই বিনিয়োগ কাদের কাছে? যারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করতে চায়, যারা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির পথকে ধ্বংস করার উদ্দেশ্যে গণতান্ত্রিক সরকার শেখ হাসিনার সরকারকে উৎখাতের ষড়যন্ত্রকারী। তারা কারা? বিভিন্ন প্রতিষ্ঠান। তারা কারা? আপনি একটু আগে বললেন বাংলাদেশের সেনাবাহিনীর সদস্যদের একটি অংশ এই ষড়যন্ত্রের সাথে সরাসরি জড়িত এবং এই বিদেশিদের এই ডিপ স্টেটের টাকা বিভিন্ন পর্যায়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন ব্যক্তি পর্যায়ে এলিটদের ভিতরেও যেমন দেওয়া হয়েছে, যারা সিভিল সোসাইটি নামে গণতন্ত্র উদ্ধারের জন্য প্রতিদিন প্রতি মুহূর্ত তারা নামযজ্ঞ করতে থাকেন, সেই সকল অশুভ গোষ্ঠীর সদস্যরা যে ব্যক্তিগতভাবে বিদেশি ডলার নিয়েছেন, তার পকেটস্থ করেছেন, আত্মসাৎ করেছেন এবং সেই টাকা খেয়ে দেশের স্বার্থের বিরুদ্ধে, বাংলাদেশের আদর্শ মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে একটি গণতান্ত্রিক সরকার, যে সরকার সক্ষমতার সাথে দেশকে সুন্দরভাবে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের স্বল্পোন্নত থেকে একটা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করা হয়েছে, যেখানে মানুষের সুখ শান্তি সমৃদ্ধির যে আয়োজন চলছিল, যার আন্তর্জাতিক স্বীকৃতি ছিল, যেটা সাধুবাদ ছিল, সেই সরকারকে উৎখাত করে দিল। এটা কিন্তু আজকে বের হচ্ছে এবং এই টাকা গ্রহণকারী যারা এই টাকা ভোগ করেছে, এই টাকা লোপাট করেছে, এই টাকা খেয়ে দেশের বিরুদ্ধে কাজ করেছে, তাদের সেই ফ্যাসিস্ট ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা থেকে আরম্ভ করে আরো অনেকেই তো বিভিন্ন কমিশনের চেয়ারম্যান হয়েছেন, ওনারা বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, উপদেশ দিয়েছেন, ওনারা বিদেশ থেকে বিদেশি পাসপোর্টে উড়ে এসে বাংলাদেশকে নসিহত করেছেন। এদের বিচার বাংলাদেশের মানুষের কাছে অবশ্যই হবে। আমি মনে করি ওই যে আপনি যে কথাটি বলছেন যে আমরা কেন পারলাম, এত ষড়যন্ত্র প্রশাসনের ভিতর থেকে আরম্ভ করে সশস্ত্র বাহিনী, আপনার এলিট শ্রেণী, সিভিল সোসাইটি, এমনকি সরকারি কর্মকর্তা, বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ে কিন্তু আজকে যেমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও একটি অংশ এই কনস্পিরেসির সাথে
যারা জড়িত ছিল। বাংলাদেশের মানুষদেরকে তো দোষ দেওয়া যাবে না, বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ, তরুণ সমাজদেরকে তো এ দায় তাদের ঘাড়ে চাপানো যাবে না। তারা তো বলেই ফেলেছে, তারা বলেছে যে আমরা প্রতারিত হয়েছি। এই প্রতারক কি? প্রতারক হলো ফ্যাসিস্ট ইউনূস। এই প্রতারকতার সাথে জড়িত ছিল কারা? জামাত, শিবির। আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতা, তথাকথিত নির্বাচনের নামে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছে, এক তো। সুতরাং এদের সবাইকেই কিন্তু সময়ের ব্যবধানে, সেটা হয়তো অনির্দিষ্ট কাল বলা যাবে না, সেটা মানে অনন্তকাল ব্যাপী চলবে এরকম ভাবার কোনো কারণ নেই। এ ধরনের অবিচার, অন্যায় যারা করে, যারা দেশের স্বার্থে, মানুষের স্বার্থের বিপক্ষে রুখে দাঁড়ায়, তারা কিন্তু টিকতে পারে না, তারা নিশ্চিহ্ন হয়, তারা বিলীন হয়। এবং আজকে আওয়ামী লীগকে যারা নিষেধ করার জন্য আইন পাশ করেছে যারা, সেখানে দাঁড়িয়ে, এবং এরাই কিন্তু তার শিকার যে হবে না, এর কি কোনো নিশ্চয়তা আমরা দিতে পারি? আমরা চাই না প্রতিহিংসার রাজনীতি। আমাদের অনুষ্ঠানে একজন আলোচক আসেন প্রায়, তার নাম হচ্ছে শেখ ফরিদ। তিনি বিভিন্নভাবে বলার চেষ্টা করেন সব সময়, মোল্লা এবং মিলিটারি এরা কোনোদিন আওয়ামী লীগের পক্ষে ছিল না, আগামীতেও থাকবে না। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এই দুইটা শক্তির সবচেয়ে বেশি পৃষ্ঠপোষকতা দিয়েছে। এবং আপনি বাউদ্দিন নাসরিন 5 আগস্টের পর থেকে যতবার আপনাকে আমরা অনুষ্ঠানে আনার চেষ্টা করেছি, শুধু আপনি না, আওয়ামী লীগের কোন নেতা এই যে জেনারেল ওয়াকারের বেইমানিটা, এটা কোনোদিন আপনারা মানে আমাদের সাথে একমত হতে পারেন নাই। কি একটা অপেক্ষা ছিল যে হয়তো উনি জড়িত না, অন্যরা কিছু করতে পারে, এমন একটা বিষয় ছিল আপনাদের মধ্যে। দেখুন, এটা আপনি বলছেন, আমি শুধু আপনার কথার মানে আমি এভাবেই ব্যাখ্যা দিতে চাই। আমরা সেনাবাহিনীকে, একটা সম্পূর্ণ সেনাবাহিনীকে আমরা দোষী করতে পারি না, এবং দোষী করা যায় না। এই সেনাবাহিনীর ওয়াকরুজ্জামান মনে করেন গণভবনটা লুটপাট শুরু করছে তারা। গণভবনের ল্যাপটপ নিয়ে সেনা সদস্যের ছবি আছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙতে শুরু করছে তারা। সেটা যারা করেছে তারা তো দোষী, এবং তাদের প্রায়শ্চিত্ত আইনের আওতায় এনে তাদের বিচার বাংলাদেশের মানুষ, আইন, সংবিধান অবশ্যই করবে। সেই বিচার থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ কারো নাই। সেটা ওয়াকারুজ্জামানই হোক অথবা সে যেই হোক না কেন, তাকে পেতে হবে। কিন্তু এই জন্য আপনি গোটা সেনাবাহিনীকে, গোটা সশস্ত্র বাহিনীকে দোষী করা যায় না। আমরা ওই জায়গাটাতে আপনাদের সাথে দ্বিমত পোষণ করি, কারণ আমাদের সেনাবাহিনী তো আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক। আমাদের বিচার বিভাগ, সেটা তো বাংলাদেশের সংবিধান এবং বিচারের, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, এটা তো আমাদের প্রতিষ্ঠা, আমাদের ইনস্টিটিউশন। আমাদের সংবিধানকে এই দায়িত্ব রক্ষা করার জন্য তাদেরকে এই প্রতিষ্ঠানগুলো তৈরি করেছে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি। এবং সেই শক্তি তো আমাদের প্রতিষ্ঠানের একটা অংশ বঙ্গবন্ধুকে হত্যা করলো, তারপর পুরো প্রতিষ্ঠানটি পুরো 21টা বছর তাদেরকে লালন পালন করে গেল। কোন একটা 21টা বছরে একবারও তারা বঙ্গবন্ধু হত্যার বিচারের চেষ্টা করলো না। 21 বছর পরে আওয়ামী লীগকে এসে সেটা করতে হলো। এটার কারণটা কি জানেন? যদি এখানে আইনের শাসন থাকতো, আর একটা হলো যে রাষ্ট্র পরিচালনায় যারা থাকে, যিনি রাষ্ট্রকে 15ই আগস্ট 75 সালের 15ই আগস্টের পর থেকে আপনি 96 সাল পর্যন্ত যে 21 বছরের কথা বলেছেন, কে ছিল স্বৈর শাসক? যার দল, যিনি পরবর্তী সময়ে খুনি জিয়াউর রহমান, জেনারেল জিয়াউর রহমান, সামরিক শাসক, স্বৈর শাসক, যিনি জাতির পিতাকে খুনি মুস্তাকের সাথে মিলে হত্যাকাণ্ডের সাথে যারা কাজ করেছে, তার আমলে ইনডেমনিটি দেওয়া হয়েছে। এই যে ইনডেমনিটি দেওয়ার কারণে সাংবিধানিকভাবে যে সুরক্ষা দেওয়া হয়েছিল, যে কারণে খুনিদেরকে কিন্তু বিচার করা
সুযোগটা ছিল না। এটা হলো একটা। তারপরের বিষয়টি হলো সেনাবাহিনীর তো আর বিচার করার সুযোগ নাই, যেখানে সাংবিধানিকভাবে ইনডেমনিটি দিয়ে খুনিদেরকে রক্ষা কবচ দেওয়া হলো, সেই জায়গায় এই খুনিদেরকে যারা রক্ষা করেছে, যে অগণতান্ত্রিক শক্তি অথবা তথাকথিত গণতান্ত্রিক শক্তির পরিচয়ে স্বৈরচারী সামরিক স্বৈরাচার, তারা যে খুনিদেরকে রক্ষা করেছে, দায়িত্ব তাদেরকে, বিচার তো তারা করবে। বিচার তো তাদের তথাকথিত যে নির্বাচিত পরবর্তী সময়ে গণভোটের নামে রাষ্ট্রীয় ক্ষমতাকে গণতান্ত্রিক করার যে চেষ্টা চালানো হলো, তিনি তো কি? তিনি তো জিয়াউর রহমান। তারই তো উচিত, তিনিই তো সংবিধানকে এই ইনডেমনিটি জারির জন্য তিনি আবার পার্লামেন্টে অনুমোদন করিয়ে নিলেন। তিনি তো ইচ্ছা করলে এটা বাদ দিতে পারতেন, করেন নাই। সুতরাং এর দায়টা জিয়াউর রহমানকেই নিতে হবে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের খুনের দায়টা তাকেই নিতে হবে, তার দলকেই বহন করতে হবে, তার উত্তরাধিকার। তারা কিন্তু এখনো সেই খুনিদেরকে তারা রক্ষা করেছে, পুরস্কৃত করেছে, তাদেরকে বিভিন্ন জায়গায় পুনর্বাসন করা হচ্ছে এবং এখনো তারা করছে। সুতরাং এর দায়টা সেনাবাহিনীর উপরে দেওয়া মনে হয় সমুচিত হবে না, অথবা এটা দায়টা উদরপিণ্ডি বুধুর ঘাড়ে চাপাতে আমরা চাই না। কারণ আমরা বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি, আমরা দেশপ্রেমিক, আমরা দেশপ্রেমিক দল হিসাবে সেনাবাহিনীকে আমরা বাউদ্দিন নাসিম, আওয়ামী লীগকে নিষিদ্ধ করাটা মনে করেন ইয়াহিয়া, আইয়ুব, জিয়া, ইউনুস, তারেক এরাই কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে ইতিহাসে থাকবে, এমনি এদের নাম থাকবে ইয়াহিয়া, আইয়ুব, জিয়া, ইউনুস, তারেক। ঠিক সেভাবে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার ব্যাপারে জিয়ার পরে জেনারেল ওয়াকার থাকবে। খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক, এটা প্রমাণিত। এটা তো ইতিহাস সাক্ষ্য দিবে। ইতিহাস নির্মোহ, এবং নির্মোহ ইতিহাসে যে তার যে অবস্থান, এটা করবে। এই ওয়াকারুজ্জামানের দায়িত্ব তো গোটা সেনাবাহিনী নেয় নাই, নিবেও না। সে সেনাবাহিনীর প্রধান, সে রাষ্ট্রীয়ভাবে তাকে এই পদে তাকে দেওয়া হয়েছে, বসানো হয়েছে। এটা নিয়ে আমি আলোচনা করতে চাই না, শুধু এইটুকুই বলতে চাই, কারো কৃতকর্মের অপরাধ তো পুরো বাহিনী নিতে পারে না, নিবেও না। এর দায়িত্ব কি রাষ্ট্র নিবে? এই দায়িত্ব কি বাংলাদেশের 18 কোটি মানুষ নিবে? নিবে না। তার প্রতারণার সাক্ষী তো আপনিও। 4 আগস্ট রাত্রে আপনাদেরকে সব আশ্বস্ত করে এর আগে আপনাদের দলীয় প্রোগ্রামটা উড্ড করা হয়েছে। দলীয় প্রোগ্রামটা যদি আজকে থাকতো সেই দিনে আওয়ামী লীগে, বাংলাদেশের ইতিহাস হতো অন্যরকম হতে পারতো। সেটা বাংলাদেশের ইতিহাস আজকে যে কলঙ্কের ইতিহাস সৃষ্টি হয়েছে, আজকে যে অন্ধকারের পথে আমরা হাঁটছি, আজকে যে বাংলাদেশের জনজীবন, সাধারণ মানুষের জীবনযাপন কত দুর্বিষহ, আজকে আওয়ামী লীগের নেতাকর্মীদের এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদেরকে তৃণমূলের মানুষরা কত কষ্টে, কত দুঃখে, কত যে যাতনা, মর্ম বেদনা, এটা তো বলে শেষ করা যাবে না। আজকে মানুষের প্রত্যাশার জায়গাটিও কিন্তু খান খান করে দেওয়া হয়েছে। আজকে দেশে তেলের সংকট, জ্বালানির সংকট, গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, আজকে দেশে মানুষের চাল ডাল তেলের মতো জিনিস যেগুলো প্রতিদিন দাম বৃদ্ধি পাচ্ছে। আজকে মানুষের কর্মসংস্থান নেই, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, এক্সপোর্ট ওরিয়েন্টেড যে ইন্ডাস্ট্রি গুলো আছে সেগুলো আজকে লে অফ ঘোষণা করতেছে, কর্মী ছাঁটাই হচ্ছে। লক্ষ লক্ষ, প্রায় 30 লক্ষের উপরে, আগে শুনেছিলাম 22 লক্ষ কর্মী শ্রমজীবী মানুষ বেকার হয়েছে। এটা তো এখন 30 লক্ষের উপরে বেড়ে গিয়েছে। আজকে যেখানে বেকার মানুষের অভাব নাই, সেখানে আরো বেকারত্বের অভিশাপে হাবুডুবু খাচ্ছে মানুষ। এর প্রতিকারের তো কোনো ব্যবস্থা নেই। এর প্রতিকারের জন্য, এর জন্য মানুষকে যে আশান্বিত করা, তার তো কোনো বাস্তব ব্যবস্থা অবৈধ ফ্যাসিস্ট ইউনুসও করেননি, করার চিন্তাও করেননি। এই একই ধারাবাহিকতায় আজকের যে সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় মসনদে বসে আছে,
তারাও করছেন না। তারা যদি মানুষের সাথে উপহাস করে, তারা আজকে যে উপহাস করছে, আজকে মানুষের দুঃখ ব্যথা বেদনাকে অনুভবে তারা নিতে পারে না। আজকে তারা এগুলোকে হালকাভাবে নিয়ে তারা স্বাভাবিকভাবে তারা অন্যান্য তারা যে সকল প্রচেষ্টা চালাচ্ছে, যে ধরনের কর্মকাণ্ড করছে, আমি ব্যক্তিগত কারো কর্মকাণ্ড নিয়ে, ব্যক্তিগত জীবনযাপন নিয়ে আলোচনা করতে চাই না, কিন্তু মানুষ আলোচনা করছে, সমালোচনা করছে। সময় এটাই আজকের যুগের, বর্তমান যুগের, কিন্তু এটাই চলে, এটা চলবে। এটা আমি বন্ধ করতে চাইলে আমি যেমন পারি না, আমাকেও যেমন বন্ধ করতে চাইলে আইন দিয়ে আমাকে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, সারা বাংলাদেশের লক্ষ লক্ষ নেতাকর্মী, কোটি কোটি মানুষ সারা বিশ্বে যেখানেই বাংলাদেশের মানুষ আছে সেখানেই কিন্তু প্রতিবাদ হচ্ছে, সেখানেই কিন্তু সাহসের সাথে আজকে বলছে আমরা আওয়ামী লীগ করি। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কারণে কিন্তু মানুষ কিন্তু অসহিষ্ণু হয়ে মানুষ কিন্তু প্রতিবাদে ফেটে পড়েছে। এটা কিভাবে সম্ভব? এর নাম কি কোনো গণতান্ত্রিক সরকার? এর নাম কি কোনো রাজনৈতিক সরকার? এরা কি বাংলাদেশের মানুষের স্থিতিশীলতা বাংলাদেশের ফিরিয়ে আনতে চায়? এরা কি বাংলাদেশের মানুষের প্রত্যাশা বোঝে না? মানুষের আকাঙ্ক্ষা বোঝে না? এত কিছুর পরও তারা কেন বুঝতে পারে না? এটা তো মানুষের মুখে মুখে প্রশ্ন। তো আমি যেটা বলতে চাচ্ছি, আপনাদের যে যেসব নেতা কর্মী দেশে, সারা দেশেই তো আপনাদের নেতা কর্মী প্রায় সবাই 5% তো বাইরে আছে, 95% তো দেশে। তারা খুবই নিষ্পেষিত অবস্থায় আছে। তারা আর সহ্য করার মতো অবস্থা তাদের নাই। 2 বছর হয়ে গেছে। 5%ও বলা ঠিক হবে না, আমার মনে হয় 1%ও হবে না। 1% তো অনেক। বাকি সবাই 1% দেশে, বাকি সবাই দেশে তারা 1% তো অনেক। আপনার 6 কোটি যদি আওয়ামী লীগের, তাদের প্রায় সবাই কিন্তু নিঃস্ব আজকে। তাদের আর কোনো সহ্য করার কোনো নাই। যে পরিবারগুলা মামলায় পড়েছে, যে পরিবারগুলা জেলে গেছে, জমি জমা বিক্রি করে জামিনের ব্যবস্থা করতে পারে নাই। একবার জামিন করায় আবার আটক হয়েছে। এই যে নিষ্পেষিত নেতা কর্মীরা সারা দেশে, তাদেরকে কি আশা শোনাবেন আজকে আপনি? শোনেন, তৃণমূলের নেতাকর্মীদেরকে আমাদের আশা শোনানো দরকার হবে না। তারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, তারা বঙ্গবন্ধুর আদর্শের সন্তান, সৈনিক। তারা দেশরত্ন শেখ হাসিনার সাহসী সন্তান। তারা জানে অবৈধ দখলদার এবং অনির্বাচিত খণ্ডিত গণতন্ত্রের নামাবলী গায়ে দিয়ে যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের মানুষের কল্যাণের পথে এগিয়ে নিয়ে যাওয়ার পথে যারা কাজ করতে পারে না, যারা নিজেদের স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, দেশ বিরোধী বিদেশিদের দালালি এবং তাবেদারি যারা করে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আওয়ামী লীগ সবসময় রুখে দাঁড়ায়, ঘুরে দাঁড়ায়, প্রতিবাদী হয়, প্রতিবাদ করে, এবং প্রতিবাদের মধ্য দিয়ে জনগণের শক্তিকে, জনগণকে, সর্বস্তরের সকল শ্রেণী পেশার মানুষদেরকে ঐক্যবদ্ধ করে রাস্তায় গণ অভ্যুত্থান ঘটিয়ে বাংলাদেশে আবার মূলধারার যে চিন্তা চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ, যে গণতান্ত্রিক বাংলাদেশ, যে অসাম্প্রদায়িক এবং মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণ, আবার বাংলাদেশের মানুষ জেগে উঠবে, ঘুরে দাঁড়াবে, এবং দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে অচিরেই এই সকল জঞ্জাল দূর করে বাংলাদেশ, বাঙালি জাতি মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ জাতি এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাবে বিশ্ব সভায়। আপনি দীর্ঘদিনের রাজনৈতিক একজন কর্মী, আপনি সারা জীবনের অভিজ্ঞতা আপনি জানেন, কর্মসূচির পর কর্মসূচির মাধ্যমে এগুলার একটা রাজনৈতিক দল এগিয়ে যায়। এটা তো কর্মসূচি ছাড়া তো অনিবার্যভাবে ঘটবে এমন তো না। কবে থেকে আপনারা কোনো একটা কর্মসূচিতে যাবেন, অথবা মনে করেন এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের আইনের বিরুদ্ধে আপনারা কোর্টে দিতে পারেন,
কোনটা আপনারা ঠিক করছেন? প্রায়োরিটি কোনটা আপনাদের? সবচেয়ে বড় প্রায়োরিটি হলো বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষের জনমতকে আমরা প্রায়োরিটি দিই এবং জনগণের শক্তিকে আমরা সবচেয়ে বৃহৎ শক্তি এবং আওয়ামী লীগের শক্তি হিসাবে আমরা দেখি। আমরা যেহেতু বাংলাদেশের আইনের শাসন নেই, যেহেতু আদালত অকার্যকর, আদালতের কথা বলার কোনো সুযোগ নেই। আপনি জানেন আদালতে সেখানে এখনো মব জাস্টিস হয়। আপনি এই তো 2 দিন আগে 3 দিন আগে আমাদের স্বনামধন্য এবং একজন ব্রিলিয়ান্ট মেধাবী প্রজ্ঞাবান মানুষ ডক্টর শিরিন শারমিন চৌধুরী, মাননীয় স্পিকার, মহান সংসদের 3 বারের স্পিকার হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। একজন স্পিকার যখন শপথ নেয় তখন আর কোনো দলের থাকে না, তিনি সকল দলের অভিভাবক হিসাবে দায়িত্ব পালন। তাকে কিভাবে গ্রেপ্তার করেছে, কিভাবে মব সন্ত্রাস করা হয়েছে, সেটা তো বাংলাদেশের মানুষ সারা বিশ্ব দেখেছে। তো আমি বলতে চাচ্ছি, বাংলাদেশের মানুষকে এইভাবে ভয় দেখিয়ে, এইভাবে অত্যাচার নির্যাতন করে তো আমরা আইনের কাছে আমরা যেতে পারতেছি না। বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগের নেতা কর্মীরা আইনের আশ্রয়, যেটা প্রোটেকশন, যেটা স্বাভাবিক, সেটা আমরা পাচ্ছি না। সেটা আমরা যখন পাবো তখন অবশ্যই আইনের কাছে আমরা সোপর্দ হব। কারণ আমরা বিশ্বাস করি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে আমরা আইনের আশ্রয় নেব, আইনি মোকাবেলা করব। আজকে যে সংসদে স্পিকারকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে, এটা কি একটা পজিটিভ দিক দেখেন? শোনেন, তাকে গ্রেফতার করে যিনি শুধুমাত্র, সে তো সিপি এর চেয়ারপারসন ছিল এবং কমনওয়েলথের যে রাষ্ট্রগুলো, সকল রাষ্ট্রের স্পিকারদের তিনি স্পিকার, সভাপতি দায়িত্ব পালন, চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন। এরকম একজন মানুষকে মব সন্ত্রাস করবেন 2 দিন আগে, তাকে অসুস্থ, তাকে ঘরে পাওয়া গিয়েছে 20 মাসের ভিতরে 19 মাস, তার কোনো হদিস নাই। এক সময় দেশবাসী দেখেছে উনি সেনা বাহিনীর তত্ত্বাবধানে আছেন, এটাও তার নাম বেরিয়েছে। তারপরে তাকে পাওয়া যায় না, হঠাৎ সকালবেলা ভোর রাত্রে ঘোষণা দিয়ে দেওয়া হলো ওনাকে পাওয়া গেছে ওনার বাসায়। এগুলো তো দেশের মানুষের সাথে তার মকারি করা যায় না। এই মকারি চলছে, তাকে নির্যাতন করা হয়েছে, তার উপরে মব সন্ত্রাস করা হয়েছে, তাকে খুনের মামলায়, আপনাদের কাছে তাকে কি তথ্য লালবাগ ছিল? থানার একটা আপনাদের পুরনো কাছে তার ব্যাপারে কি তথ্য ছিল? তিনি আসলে কোথায় ছিলেন? আপনাদের কাছে কি তথ্য ছিল তার ব্যাপারে? আমাদের কাছে যে তথ্যটা ছিল সংবাদপত্রের মাধ্যমেই আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি, তাকে সেনাবাহিনীর তরফ থেকে, আইএসপিআর থেকে বলা হয়েছে যে অনেকে যারা আশ্রয় নিয়েছিল অথবা নিরাপত্তার জন্য তাদের কাছে গিয়েছিল, এই তালিকার ভিতরে স্পিকারের নামটা ছিল। তো সেই জায়গাতেই আমরা ধরে নিয়েছি সেখানেই আছে। পরে যখন তাকে পাওয়া যায় না বলে আলোচনা আসলো এবং সে কোথায় গুম অবস্থায় আছে, কি অবস্থায় আছে, এটা মানুষ যখন, এটা যেন ব্যাপকভাবে জনমত সৃষ্টি হলো, তখন তখন নাটক করা হলো, তাকে ঘরে বাসার ভিতরে তাকে পাওয়া গিয়েছে এবং তাকে গ্রেফতার করা হলো, খুনের মামলা দেওয়া হলো, এবং তাকে রিমাইন্ড দেওয়া হলো এবং পরকে তাকে হাজতে পাঠিয়ে দেওয়া হলো। এখন আপনি বলেন যে একটা মামলা, তাকে আরো অনেক মামলা আছে, তাকে জামিন দেওয়া হয়েছে। জামিন দেওয়া এটা তার অধিকার, এটা পেয়েছে, এটা আমি ভালোভাবেই দেখব। কিন্তু এই নাটক করার কোনো দরকার ছিল কিনা? এর ভিতর থেকে ইতিবাচক কি বিষয় আছে বলে আপনি মনে করেন? আমি তো মনে করি না। এটা দেশের মানুষের সাথে ভয় দেখানোর জন্য, আতঙ্ক সৃষ্টি করার জন্য, ভয়ের রাজত্ব কায়েমের জন্য অবৈধ দখলের ইনুস যা করেছে, সেই ফ্যাসিস্টের একই কায়দা আমরা দেখি তার উত্তরাধিকার বর্তমান সেই যে সরকার। পুলিশ অফিসার যে কোহিনূর, খুব আলোচিত কোহিনূর, আওয়ামী লীগের নেতা কর্মীকে কিভাবে নির্যাতন করা যায়, কিভাবে আঘাত করা যায়, সাংবাদিকদের কিভাবে পিটানো যায়, একজন খুব আলোচিত একটা মানুষ ছিলেন।
সে কোহিনূর এবার চাকরি ফেরত পেয়েছেন এবং আজকে নিউজ হচ্ছে তার প্রমোশন দেওয়া হয়েছে এবং তার বকেয়া সমস্ত বেতনগুলো দেওয়া হবে। কোহিনূরকে পুলিশে ফিরিয়ে এনে তারা কি আওয়ামী লীগকে কোনো বার্তা দিতে চায়? আমাদের ব্যক্তিগত পর্যায়ে কাউকে আমরা কোনো বার্তা দিতে চাই না। আমাদের বার্তা হলো একটা, সেটা আমরা দেশে শান্তি সম্প্রীতি চাই, আইনের শাসন চাই। অবৈধ গ্রেপ্তার করে আইসিটি আদালত এবং বিভিন্ন আদালতে আমাদের দলের সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সহ অনেককে ইতিমধ্যে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়েছে, যেটা বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকেও আমরা এটাকে প্রত্যাখ্যান করেছি এবং আন্তর্জাতিকভাবেও বহু সংগঠন, মানবতাবাদী সংগঠন, হিউম্যান রাইটস ওয়াচ থেকে আরম্ভ করে নানা ধরনের মানবিক অর্গানাইজেশনগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কিন্তু এই আইসিটি আদালতকে প্রত্যাখ্যান করেছে। তাদের শাস্তি প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ এবং ত্রুটিযুক্ত এবং উদ্দেশ্য প্রণোদিত ক্যাঙ্গারু কোর্টের সাথেই মিলিয়ে দেখেছে। সেই বিবেচনায় এই আদালতের সমস্ত কার্যক্রম বাতিল করা, বন্ধ করা এবং সকল রাজবন্দীদের, আমাদের প্রায় লক্ষাধিক নেতা কর্মী কারাগারে আছে, তাদেরকে যে মিথ্যে মামলা থেকে অব্যাহতিতে সকল মামলা প্রত্যাহার করে তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে এবং গণতান্ত্রিক ধারাবাহিকতায় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে, বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে হলে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং আওয়ামী লীগ সহ সকল গণতান্ত্রিক শক্তিকে এবং গণতান্ত্রিক শক্তির পক্ষের মানুষদেরকে, শ্রেণী পেশার মানুষদেরকে মিথ্যে মামলা থেকে মিথ্যে মামলা প্রত্যাহার করে মুক্তি দিতে হবে এবং বাংলাদেশকে এগিয়ে চলার পথে আমি মনে করি সবাইকে, যারা প্রগতিশীল, যারা দেশকে ভালোবাসে, দেশপ্রেমিক, যারা গণতান্ত্রিক, তাদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তুলতে হবে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা একটা ঘোষণা ছিল কিছুদিন আগে, আওয়ামী লীগ সব ধরনের নির্বাচনে অংশগ্রহণ করবে, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে। এখানে একজন কবির আহসান, তিনি আপনার লিখেছেন, নাসিম ভাই, পারলে সাপোর্ট করেন যারা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাদের এবং যাদের ক্লিন ইমেজ তরুণ প্রজন্মের মুজিব সৈনিকদের, যারা দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে চায় তাদেরকে নির্বাচনের জন্য কাজে লাগান। অবশ্যই খুবই চমৎকার প্রশ্ন উত্থাপন করেছে এবং তার সাথে আমি ব্যক্তিগতভাবে একমত, সম্পূর্ণ একমত। এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এই কথাটি কিন্তু বঙ্গবন্ধু কন্যা আমাদের নেত্রী, উনি কিন্তু বলেছেন সকল স্থানীয় সরকার নির্বাচনে সকল আইনজীবী আদালত পাড়ায় যে বার অ্যাসোসিয়েশন গুলি আছে, এমনকি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে আমরা নির্বাচন করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। আপনি জানেন যে যতগুলো বার নির্বাচন হয়েছে, যেখানেই আওয়ামী লীগের নেতাকর্মীদের ইলেকশন করার তারা সুযোগ পেয়েছে, সন্ত্রাসীদের আক্রমণের শিকার মোকাবেলা করতে পরে যারা ইলেকশনে দাঁড়াতে পেরেছে তারা কিন্তু পাশ করেছে। অধিকাংশ জায়গায় আওয়ামী লীগ বিজয়ী হয়েছে। কিন্তু দেখেন, লজ্জাস্কর হলো, দুঃখজনক বিষয় হলো, ঢাকা কোর্ট, যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় বার অ্যাসোসিয়েশন, যেটাকে বলা হয় এশিয়ার তথা দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহত্তম বার, সেখানে কিন্তু নির্দলীয় পরিচয় দিয়েও আমাদের লোকেরা, আইনজীবীরা সে আদালতে ইলেকশনের মনোনয়ন পত্র কিনতে যে তারা কিন্তু মবের শিকার হয়েছে। তাদেরকে ভয় দেখানো হয়েছে, বিভিন্নভাবে তাদেরকে মব সন্ত্রাসের হুমকি দেওয়া হয়েছে, মামলা দিয়ে আবার গ্রেফতার করা হবে এবং মনোনয়ন পত্র তাদেরকে দেওয়া হয়নি। এটা কিন্তু একজন ভোটারের অধিকার। উনি কিন্তু আওয়ামী লীগের পরিচয়ে ফর্ম আনতে যায়নি। এত বড় একটা বার অ্যাসোসিয়েশন, যেটা সারা বাংলাদেশের মানুষ
আইন অঙ্গনের মানুষ সহ সাধারণ মানুষরা, বিচার প্রার্থীরা এই আদালতে কি হয় তা দেখে অনুসরণ করে। সেই অনুসরণ করা যে আদালত ঢাকা বারে কোনো মানুষদেরকে দাঁড় করা, যারাই দাঁড়াতে গিয়েছে, ফর্ম কিনতে গিয়েছে, যারা প্রকাশ্যে আওয়ামী লীগ করে না, আওয়ামী লীগের কোনো পদে নাই, এরাই গিয়েছে, তাদেরকে দাঁড়াতে দেওয়া হয় নাই, ফর্ম বিক্রি করতে করে নাই, দেয় তো নেই, উপরন্তু তাদেরকে হুমকি দিয়েছে, ভয় দেখিয়েছে, মামলায় নেওয়া হবে। এবং আমার কাছে খবর আছে, অনেকে বলেছে ভয়ে তারা এখন তটস্থ, যারা গিয়েছিল ফর্ম আনার জন্য, ইলেকশন করার জন্য, তাদেরকে বলা হচ্ছে এবং তাদের হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হবে, খুনের মামলায় দেওয়া হবে। একবার আমাদের এই আইনজীবীদের 100-র উপরে আইনজীবীদেরকে গ্রেপ্তার করা হয়েছে 2 মাস 3 মাস করে, তারা কারাগারে মিথ্যে মামলায় তারা কারা নির্যাতিত হয়েছেন, মব সন্ত্রাসের শিকার হয়েছেন। তাদের মতো আবারও এই আইনজীবীদেরকে করা হবে। এটা কোন বিচার? এই তো দেশের অবস্থা। তো আমরা চাই সব জায়গাতে আমাদের দলের নেতাকর্মীরা এবং আমাদের সমর্থকরা, ক্লিন ইমেজের যারা যারা জনপ্রিয়, যারা সৎ, যারা সাহসী, যারা বঙ্গবন্ধুর আদর্শের নিবেদিত প্রাণ মানুষ, সেই মানুষগুলোকে তো বাংলাদেশের সাধারণ মানুষের কাছে জনপ্রিয়, তারা নির্বাচনে করবে। এবং আমি মনে করি তাদেরকে নির্বাচনে করার ব্যবস্থা, এটা তার সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার। এই সুযোগ থেকে যাকেই বঞ্চিত করা হবে, সেটা স্বৈরাচারের হাতকে, এক কর্তৃত্ববাদী শাসনকে, কর্তৃত্ববাদী দুঃশাসনকেই বাংলাদেশে মানুষকে নিয়ে যাওয়ার অপচেষ্টা ছাড়া কিছু না। তো সেই জায়গাটাতে আমরা প্রস্তুত। আওয়ামী লীগের ক্লিন ইমেজের মানুষের কোনো অভাব নাই, নেতার, সমর্থক, ভোটারের ভিতরেও আওয়ামী লীগের সাপোর্টারের কোনো শেষ নেই। এর কৃতিত্ব, সম্পূর্ণ কৃতিত্ব বঙ্গবন্ধুর আদর্শ আর আওয়ামী লীগের সভাপতি, বারবার মানুষের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা। আমরা দেশরত্ন শেখ হাসিনা। আপনাদের একজন নেতা সম্প্রতি বলেছেন ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরে আসবেন। আমরা অবশ্যই দেশরত্ন শেখ হাসিনা যত দ্রুত বাংলাদেশে ফিরে যাওয়ার পথ তৈরি হবে, যত দ্রুত তার দেশে যেতে পারবে, ততই তো উনি স্বস্তি পান ও ভালো লাগে তার। তিনি বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের মানুষকে ভালোবাসেন, বাংলাদেশ আলো বাতাসের ভিতর দিয়ে উনি বেড়ে উঠেছেন। তার কায়মনোবাক্যে বাংলাদেশের বাইরে তাকে পরবাসে উনি আছেন, উনি বলেন, উনি মনে করেন। সুতরাং যত দ্রুত আওয়ামী লীগের একজন তৃণমূলের সমর্থকও কেউ দেশের বাইরে বসবাস করতে চায় না, কেউ প্রবাসে বসবাস করার ভিতর দিয়ে সুখ শান্তি নেই। যিনি দেশপ্রেমিক, যিনি রাজনীতিবিদ, যিনি রাজনৈতিক আদর্শে, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে, তিনি তো বাংলাদেশেই ফিরে যেতে চাইবেন। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা কিন্তু বারবার বলেছেন, আমি বাংলাদেশে ফিরে আসতে চাই, আমি বাংলাদেশে ফিরে আসব, আমি বাংলাদেশের মানুষকে ভালোবাসি, আমি বাংলাদেশের মাটি, বাংলাদেশের আলো বাতাস, নদী নালা এবং গ্রামীণ পরিবেশ তাকে টানে। এখন কি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার মতো বাস্তব পরিস্থিতি আছে? যে লোকটা গ্রেনেড হামলার মাধ্যমে হত্যা করতে চেয়েছিল, সেই লোকটা এখন দেশের ক্ষমতায়, সে তো খুব তাড়াতাড়ি কিছু একটা করে ফেলবে যদি তাকে হাতের কাছে পায়। এটাই তো প্রশ্ন, যে দেশে এখন সন্ত্রাসীদের অভয়ারণ্য, মব সন্ত্রাসীদের অভয়ারণ্য, যেখানে জঙ্গিবাদী গোষ্ঠী এবং স্নাইপার আর্মস নিয়ে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে 2024 সালের আগস্টের আগে এবং পরে, সেই দেশে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা কিভাবে দেশে ফিরে যাবে? আজকে এই সর্বপ্রথম এই ধরনের এই জঙ্গিদেরকে গ্রেপ্তার করতে হবে, এই অবৈধ অস্ত্র স্নাইপার অস্ত্রধারীদেরকে, এই স্নাইপার আর্মস গুলোকে এবং কিলারদেরকে গ্রেপ্তার করতে হবে, দেশে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। দেশের ধর্মীয় সংখ্যালঘু থেকে আরম্ভ করে সকল রাজনৈতিক শক্তিকে
বিশেষ করে গণতান্ত্রিক শক্তিকে, প্রগতিশীল শক্তিকে, জনগণকে স্বস্তির একটি পরিবেশ ফিরিয়ে দিতে হবে। আপনি যে কথাটি বলেছেন সেটা তো যথার্থ কথা। দেশরত্ন শেখ হাসিনাকে এ পর্যন্ত 21 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। আপনি জানেন বেগম খালেদা জিয়া প্রয়াত প্রধানমন্ত্রী, উনি প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় 21শে আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছে, যেখানে আওয়ামী লীগের নেত্রী, নারী নেত্রী আইবি রহমান সহ 22 জন নেতা কর্মী, যার অধিকাংশ নারী, তাদেরকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। সেই খুনিরা কিন্তু এখন দাপিয়ে বেড়াচ্ছে। সেখানে কোনো খুন হয়নি। সেখানে এই যে দিনের বেলা প্রকাশ্য দিবালোকে আমার আওয়ামী লীগের সেই শান্তি মিছিলে, সন্ত্রাস বিরোধী মিছিলে, সেই মিছিলের উপর আক্রমণ করা হলো প্রকাশ্য দিবালোকে, উপর্যুপরি গ্রেনেড হামলা চালানো হলো। সেই মিটিং এ আমিও উপস্থিত ছিলাম, আমিও রক্তাক্ত হয়েছি। আমার সহযোদ্ধা, আমাদের সহকর্মী, এরা আমাদের পাশে থেকে তারা জীবন উৎসর্গ করেছে। আমিও হয়তো সেদিন মারা যেতে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় যেমনি ভাবে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা জীবনে রক্ষা পেয়েছেন, আমিও মনে করি মানুষের দোয়া, আল্লাহ রাব্বুল আলামিনের দোয়ার বরকতেই তো জীবনে রক্ষা পেয়েছে। কিন্তু রক্তাক্ত ক্ষত বিক্ষত জীবন নিয়ে তো আছি। আমাদের সদ্য নেত্রী, তিনিও তো শ্রবণ শক্তি হারিয়েছে, তিনিও তো রক্তাক্ত হয়েছে। তো সেই রক্ত কি বৃথা যাবে? সেই খুনিরা কি আজকে দেশে দাপিয়ে বেড়াবে? সেই খুনিদের কি কোনো বিচার হবে না? সেই খুনিরা কি সেদিন কি কোনো খুন হয়নি? এ প্রশ্নের জবাব বাংলাদেশের মানুষের কাছে দিতে হবে। এই খুনিদেরকে যারা রক্ষা করেছে, সেই খুনিরা তো দাপিয়ে বেড়াচ্ছে না, সেই খুনিরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এখন। আজকে রাষ্ট্র ক্ষমতায় আছে বিদায়ী তো আমরা তো রাষ্ট্রযন্ত্রের কাছে, জাতির কাছে, মানুষের কাছে, বিশ্ব বিবেকের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই। খুনিরাই যদি দেশ পরিচালনা করে, খুনিদের উত্তরাধিকাররাই এবং দুর্নীতিবাজদের, সুদখোরদের উত্তরাধিকাররাই, মব সন্ত্রাসীদের উত্তরাধিকাররাই যদি একইভাবে দেশকে পরিচালনা করতে চায়, সেক্ষেত্রে জাতির ধ্বংস অনিবার্য। একটি জাতি ধ্বংস হয়ে যেতে পারে না, জাতি ঘুরে দাঁড়ায়। বাঙালির ইতিহাস আছে, বাঙালি জাতির ঘুরে দাঁড়াবার ইতিহাস আছে, রুখে দাঁড়াবার ইতিহাস আছে। প্রতিবাদের ঝড় বইয়ে দিয়ে আইনের শাসন, ন্যায় শাসন এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার ইতিহাস বাংলাদেশের মানুষের আছে, আওয়ামী লীগেরও আছে। সুতরাং আমরা ঘুরে দাঁড়াবো। সেজন্য ঘুরে দাঁড়ানোর জন্য খুব তাড়াতাড়ি কোনো কর্মসূচি চিন্তা করছেন আপনারা? বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য আওয়ামী লীগের সুনির্দিষ্ট পরিকল্পনা কিন্তু আছে 2041 সাল পর্যন্ত। সেই কর্মসূচিকে আমাদের রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিকভাবে বর্তমান যে দুরবস্থা, এই দুরবস্থা কাটিয়ে ওঠার জন্য আমরা এই মুহূর্তটাকে আমরা আন্দোলন, কঠোর আন্দোলন সংগ্রামের বিবেচনায় না নিয়ে অনতিবিলম্বে যাতে এই অন্যায় অবিচারের অথবা সমস্ত খুনের দায় দায়িত্ব বহনকারী লুটেরাদের দায় দায়িত্ব বহনকারী যে উত্তরাধিকার যে সরকার, খণ্ডিত সরকার, তাদের বিরুদ্ধে আমরা অর্থবোধক গণতান্ত্রিক তীব্র আন্দোলন গড়ে তোলার কর্মসূচি আমরা প্রণয়নের জন্য আমরা কাজ শুরু করেছি ইতিমধ্যেই। আপনি জানেন আমরা গণতান্ত্রিক শক্তি, আমরা সহিংসতায় বিশ্বাস করি না। আওয়ামী লীগ সহিংসতায় বিশ্বাসী রাজনৈতিক দল না। আওয়ামী লীগের নেতা কর্মীরা জনগণের শক্তিকে ঐক্যবদ্ধ করে সমন্বিতভাবে আমরা আন্দোলন করব। সেই আন্দোলনের পরিকল্পনা নিয়ে কাজ চলছে। জনগণের প্রত্যাশা পূরণের জন্য আমরা একটি কর্মসূচি প্রণয়ন করে অচিরেই দেওয়া হবে। কারণ একটি নির্বাচনের পরে যে সরকার এসেছে, আমরা মনে করি বাংলাদেশের মানুষের এই সরকারের যে প্রত্যাশার সৃষ্টি হয়েছিল, যে কোনো কারণেই হোক মানুষের একটা প্রত্যাশার সৃষ্টি হয়েছিল যে একটি রাজনৈতিক সরকার আসলে হয়তো দেশে একটা শান্তির পরিবেশ আসবে, সবাই মিলেমিশে আবার একটা জায়গা তৈরি হবে। সেটা কিন্তু হয়নি। এটা এরকমটাই হবে আমাদের নেত্রী কিন্তু উনি বারবার বলেছেন, আমরাও ওই একই জিনিসটা বিশ্বাস করি এবং বলতাম।
কিন্তু তারপরও আমরা একটা হানিমুন পিরিয়ড বলতে একটা বিষয় থাকে। এদের হানিমুন পিরিয়ড বলতে এদের কোনো বিষয় নেই। এরা শুরুতেই প্রতিহিংসার রাজনীতিটা শুরু করেছে, এরা সংঘাতের রাজনীতিটা শুরু করেছে, আওয়ামী লীগকে নিধন করা, এবং আওয়ামী লীগকে নিধন করতে চাইলে যে বাংলাদেশের মানুষ এটা মেনে নিবে না, বাংলাদেশের মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে, এটা এরা বোঝে না। তারপরেও আমরা অচিরেই আমরা কর্মসূচি দেব, সুনির্দিষ্ট কর্মসূচি দেওয়া হবে, সুনির্দিষ্ট পরিকল্পনা করে আমাদের দলকে আরো সংগঠিত করা, পরীক্ষিত তৃণমূলের নেতাকর্মীদেরকে জাগ্রত করে ঐক্যর ধারাবাহিকতা, ঐক্যর পরিধিকে বাড়িয়ে অর্গানাইজেশনাল যে প্রতিবন্ধকতাগুলো আছে, এই প্রতিবন্ধকতা কিন্তু আমাদেরকে রুখতে পারবে না। এই প্রতিবন্ধকতাকে মোকাবেলা করেই আমরা অচিরেই বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। অচিরেই মানে কতদিন পরে এটা? দেখেন, এটা সময়ের, মানুষের প্রত্যাশা তো অনেক কিছু, সময় উপযুক্ত সময়টাকেই আমার মনে হয় সেটা ঘোষণা করা উচিত, সেটা পরিকল্পনাটা তুলে ধরা উচিত। আমরা উপযুক্ত সময় করব, সেইটা কৌশলগত ব্যাপার, সেটা অবশ্যই আমাদের নেত্রী তিনি আমাদের তৃণমূলের মানুষদের সাথে, নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা করে উনি নিয়মিত উনি আলোচনা চালিয়ে যাচ্ছেন, দিক নির্দেশনা দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, এবং সুনির্দিষ্ট সময়ে উনি ঘোষণা দিবেন, এবং তার ঘোষণার সাথে সবাই মিলে আমরা কাজ করব এবং আমরা বিজয় ছিনিয়ে আনব। বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য আওয়ামী লীগ দৃঢ় সংকল্পবদ্ধ। আওয়ামী লীগ যদি ব্যর্থ হয়, বাংলাদেশ ব্যর্থ হবে। বাংলাদেশ ব্যর্থ হলে বাংলাদেশের 18 কোটি মানুষের স্বার্থ ধ্বংস হবে। আমরা একটা অনুষ্ঠানে বরিশালের বাকেরগঞ্জ থানার কবা ইউনিয়নের কবা গ্রামে একটা মাত্র হিন্দু পরিবার থাকে, একটা মাত্র হিন্দু পরিবার। ওই পরিবারের একটা ছেলে, তার নাম জয়, ছাত্রলীগ করে সে, এবং ওই পরিবারটা 5 তারিখের পর থেকে প্রথমে ওখানে বিএনপির একটা নেতার নেতৃত্বে তাদের বাড়ি ঘর ছাড়া পুরোটাই তারা দখল করে নিচ্ছে। শ্মশান, পুকুর, গাছপালা সব কেটে করে নিচ্ছে। ছেলেটা বাইরে আছে, মা শুধু বাড়িতে আছে। ওই অবস্থায়, মানে ঘেরাও অবস্থায় আজকে 2 বছর ধরে আছে পরিবারটা। আমি অবাক লাগলো। আমিও যেমন দেরিতে শুনলাম এই কথাটা, ওই ছেলেটা না আসার আগে আমি খবরটা পাইনি, আর কোনো মাধ্যমও এটা শুনি নেই। কিন্তু এই একটা পরিবার, একটা গ্রামে, কিন্তু একটাই পরিবার আছে সেই গ্রামে। অপরাধটা হচ্ছে ছাত্রলীগ করা, জয় বাংলা বলা। অপরাধ হলো আওয়ামী লীগকে সমর্থন করা, জয় বাংলা বলা, মুক্তিযুদ্ধের চেতনার স্লোগান দেওয়া। তো আপনি দেখেন যে ধর্মীয় সংখ্যালঘু হিন্দু পরিবার একটা গ্রামে, আমাদের তো মানে কি, হয়তো দেখবেন 20 বছর আগে, 30 বছর আগে এখানে হয়তো আরো 20টা পরিবার ছিল, কিংবা 100টা পরিবার বসবাস করত। এদের লক্ষ্যটা হলো ওইটা, যে তুমি কেন এখানে এখনো আছো, বাড়িঘর সম্পত্তি দখল করা, অবরুদ্ধ করে রাখা, ভয় ভীতি ছড়ানো, এবং তাদের সম্পত্তি দখল করা, তাদের দেশ থেকে বের করে দেওয়া, বাইরে চলে যেতে বাধ্য করা, এটাই তো মূল লক্ষ্য। এই পরিবারটার প্রতিবাদ ওই জায়গাতেই, আমাদের জন্ম এখানে, এটা আমার জন্মভূমি, তুমি যাই করো আমি এই দেশ ছেড়ে যাব না। দেখেন, তার দেশপ্রেম প্রশ্নাতীত, তার মাটির প্রতি তার যে ভালোবাসা, এটাই তো স্বাভাবিক।
এখানে তো আর হিন্দু আর মুসলমান দিয়ে এটাকে আলাদা করা যাবে না। এই হিন্দু মুসলমান সবাই মিলেমিশেই তো আমরা এই দেশটিকে স্বাধীন করেছি। মুক্তিযুদ্ধে যখন জয় বাংলা স্লোগান দিয়ে যুদ্ধ করেছে, তখন সেখানে তার হিন্দু মুসলমানের ভাগ ছিল না। যখন রক্ত দিয়েছে, একজন হিন্দুও দিয়েছে, মুসলমানও দিয়েছে, একজন খ্রিস্টানও দিয়েছে। রক্ত তো সব একই, লাল, একই রক্ত নিঃসৃত হয়েছে আমাদের বিজয়ের জন্য। এটা হলো আদর্শের ব্যাপার, নীতির ব্যাপার। এই নীতিহীন কাজগুলো জামাত, শিবির, বিএনপি, এনসিপি, ইউনূস এরা করতে পারে, কারণ এরা তো মুক্তিযুদ্ধ করেনি, এরা তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না। যারা মুক্তিযুদ্ধ করার শক্তি না, তাদের উত্তরাধিকাররা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিতে পরিণত হয়েছে। এর কারণ হলো যে গণতান্ত্রিক শক্তি, গণতান্ত্রিক ধারাবাহিকতার বিপক্ষে, গণতান্ত্রিক চেতনার বিপক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে সাম্প্রদায়িক গোষ্ঠী সাম্প্রদায়িক রাজনীতি করেছে, এবং সেই সাম্প্রদায়িক গোষ্ঠী রাজনীতিটাই হলো বাংলাদেশ বিরোধী। এবং তার সাথে তরুণ প্রজন্ম, যে নবীন প্রজন্ম, আমাদের সন্তানেরা অনেকে না বুঝে, অনেক ইতিহাস না জেনে এদের সাথে সম্পৃক্ত হয়েছিল। কিন্তু তারা কিন্তু বুঝতে পেরেছে, কিন্তু তারা সরে এসেছে। তারা কিন্তু এখন বলে, বাংলাদেশের মানুষ বলে যে আমাদের সুখ দুঃখ, আমাদের দেশের মর্যাদা এবং এগিয়ে নিয়ে যাওয়ার মানুষ হলো, নেত্রী হলো দেশরত্ন শেখ হাসিনা। তিনি আমাদের অভিভাবক এবং তিনি আমাদেরকে সুখ দুঃখ অনুভব করতে পারেন। আমরা ভুল করেছি, আমরা আর সে ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই না। আমরা চাই যত দ্রুত দেশরত্ন শেখ হাসিনা আবার ফিরে আসুক, এবং উনি ফিরে আসলে আমরা আবার সঠিকভাবে শান্তির পথে, অগ্রগতির পথে, আমরা প্রকৃত অভিভাবকের নেতৃত্বেই আমরা এগিয়ে যেতে পারবো। আমাদের প্রত্যাশা, আমাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য ওই মানুষগুলো, সারা দেশের মানুষগুলো এখন কিন্তু দেশরত্ন শেখ হাসিনা কখন ফিরে আসবে সেই প্রতীক্ষায় অধীর আগ্রহে তারা অপেক্ষা করছে। সে কারণেই ওই যে আপনি যে প্রশ্নটি করেছেন, কবে আসবেন, কখন আসবেন, মানুষের প্রত্যাশার প্রতি সাড়া দেওয়ার মতো জাগ্রত আমাদের নেত্রী। তিনি যেভাবে তৃণমূলের প্রতিটি মানুষের সাথে কথা বলে সুখ দুঃখের শেয়ার করেন, তাদের কষ্ট, জ্বালা, যন্ত্রণাকে তিনি লাঘবের জন্য সহানুভূতি প্রকাশ করে অথবা পাশে দাঁড়ানোর জন্য যেভাবে তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, প্রতিটি মুহূর্ত চিন্তাই করা যায় না। সেই জায়গায় দাঁড়িয়ে যখনই তার বাংলাদেশে ফিরে যাওয়ার মতো অবস্থাটা হবে, অন্তত জঙ্গি মুক্ত, সন্ত্রাস মুক্ত, এই বেআইনি অস্ত্র নিয়ে যারা বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে, এদের হাত থেকে যখন বাংলাদেশ মুক্ত হবে, তখনই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা দ্রুততার সাথে, মর্যাদার সাথেই বাংলাদেশে ফিরে আসবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ ভারদ্দিন আসলিম চমৎকার আলোচনার জন্য। আপনার নেতা কর্মীদের উদ্দেশ্যে যদি শেষ কোনো আহ্বান জানাতে চান বলতে পারেন। ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী, তৃণমূলের নেতা কর্মী সহ সর্বস্তরের দেশবাসীর কাছে আমাদের আহ্বান, এই অশুভ শক্তির বিপক্ষে আমাদের জনগণের শক্তিতে বলিয়ান হয়ে জনমতকে আরো সুদৃঢ় করে আমাদের আওয়ামী লীগের, তৃণমূলের নেতাকর্মী, মুক্তিযুদ্ধের পক্ষের সর্বস্তরের তৃণমূলের মানুষদেরকে ঐক্যবদ্ধ করে বীর মুক্তিযোদ্ধাদের যে বাংলাদেশ, জাতির পিতার স্বপ্নে সোনার বাংলাদেশ, উন্নত, সমৃদ্ধ, গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে আরো ত্যাগ করার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। আমরা দেশরত্ন শেখ হাসিনার অনতিবিলম্বে তিনি কর্মসূচি ঘোষণা করবেন, সেই কর্মসূচিতে সকলে আমরা ঐক্য